দিল্লিতে তৃণমূল ছেড়ে কংগ্রেসে প্রত্যাবর্তন হয়েছিল গনি খান পরিবারের সদস্য মৌসম বেনজির নূরের। তার 24 ঘন্টার মধ্যেই বেসুরো বাজল মালদার কংগ্রেস নেতৃত্বের একাংশ। মৌসম বেনজির নূরকে সুখের পায়রা বলে কটাক্ষ করলেন মালদা জেলা পরিষদের কংগ্রেস সদস্য আব্দুল হান্নান। আমি মনে করি উনি কংগ্রেসের আসল লোক নয়, উনি যেদিকে সুবিধাবাদী সেখানেই গিয়েছিলেন, আবার সুবিধা আসতে চলেছে বলে উনি চলে এলেন। যে সুখের পায়রা হয়, যেখানে সুখ পায় সেখানেই থাকে। 2019-এর লোকসভা ভোটের ঠিক আগে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন মৌসম। তাকে তৃণমূলের সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়। পরে মালদা জেলার সভানেত্রী হন তিনি, তৃণমূলের রাজ্যসভার সাংসদও হন। গত 29শে ডিসেম্বর মালদা জেলায় দলের কোঅর্ডিনেটর হিসাবে মৌসম বেনজির নূরকে হবিবপুর, সুজাপুর, মোথাবাড়ি ও বৈষ্ণবনগর এই 4 বিধানসভা কেন্দ্রের দায়িত্বও দেয় তৃণমূল। কিন্তু এর 5 দিনের মাথায় এই শনিবার কংগ্রেসে যোগ দেন মৌসম বেনজির নূর। मुझे लगता है कि बंगाल में भी एक चेंज आना चाहिए। कांग्रेस बहुत सेक्युलर ओपन माइंडेड पार्टी है। मैं चाहती हूँ कि बंगाल में चेंज आए, परिवर्तन आए और वो चेंज मुझसे शुरू हो। পলিটিক্যাল এনিমি কারা হবে, মানে আপনি কংগ্রেসকে শক্তিশালী করতে গেলে প্রধান এনিমি, পলিটিক্যাল এনিমি কারা হতে পারে? আমাদের কংগ্রেসের যেটা প্রথম থেকে শেষ পর্যন্ত প্রধান বিরোধী সবসময় বিজেপি রয়েছে, বিজেপি থাকবে। কিন্তু কংগ্রেসে ফিরতেই দলের অন্দরে কটাক্ষের শিকার হতে হলো মৌসম বেনজির নূরকে। কংগ্রেসের লাভ লোকসান তো দূরের কথা, আমরা মনে করি কংগ্রেস ছিল, এখনো আছে, আগামীতেও থাকবে। যেমন উনি ছিলেন না, তা আমাদের সাংসদ বেড়েছে, আমাদের সাংসদ অল ইন্ডিয়া বেসিসে বেড়েছে। 42টা ছিল, প্রায় 99টা হয়েছে। কিন্তু উনি এসে যে 542টা হয়ে যাবে আমার মনে হয় না। দুঃখের সময় যদি না থাকে তাকে আমি মনে করি না যে ও কংগ্রেসের একজন সৈনিক বা কংগ্রেসের একজন আসল লোক। অবাক আছি যে উনি এভাবে কথা বলেছেন। মৌসুমকে আনার দুটো কারণ, একটা হচ্ছে মালদার দলটা এক হয়ে যান, মানে পরিবার যাতে এক হয়ে যান। আমার একটা ডিসিশন, এটা হাইকমান্ডও ইনভলভ আছে, ওটা কংগ্রেস, জাতীয় কংগ্রেস দলের ডিসিশন, আমাকে মানাবার উচিত। তো উনি কেন এরকম বলেছেন, আমি মালদা এসে কিছুদিনের মধ্যে তো আসছি, আমি অবশ্যই বিষয়টা তদন্ত করব। মৌসম বেনজির নূরকে ফেরানো নিয়ে কংগ্রেসের অন্দরে দ্বন্দ্ব সামনে চলে আসায় আক্রমণ করতে ছাড়েনি তৃণমূলও। মমতা বন্দ্যোপাধ্যায় যেদিনকে তার মা রুবিনুর প্রয়াত হয়েছিলেন, সেদিনকে বিধায়িকার যে নির্বাচন, সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেস প্রার্থী দেয়নি তার মাকে সম্মান জানানোর জন্য। সেগুলো ভুলে গেলেন মৌসম নূর। আজকে তিনি শুভেন্দু অধিকারীর হাতে তামাক খেয়ে কংগ্রেসে জয়েন করলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে ভুল বুঝিয়ে রাজ্যসভার সাংসদ হয়ে 6 বছর ধরে রাজ্যসভার সুবিধা ভোগ করলেন। এরা সুবিধাবাদী। আমরা দেখিনি মৌসম নূরকে কোনোদিন তৃণমূল কংগ্রেসের জন্য লড়াই আন্দোলন সংগঠিত করতে। এরা শুধুমাত্র নিতে এসছেন। কংগ্রেসে ফিরে কটাক্ষের মুখে পড়লেও এখনো এ নিয়ে মৌসম বেনজির নূরের কোনো প্রতিক্রিয়া মেলেনি। এবিপি আনন্দ। দেখুন, সুখের পায়রা বললে ওই বসন্তের কোকিলের কথা মনে পড়ে যায়। রাহুল গান্ধীকে নাম না করে মাঝে মধ্যে বসন্তের কোকিল বলে আক্রমণ করতেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু আমি এইখানে আশুতোষের কাছে আসবো। আশুতোষ, যখন মৌসম বেনজির নূর একেবারে গতকাল এআইসিসিতে গিয়ে, দিল্লিতে গিয়ে কংগ্রেসে প্রত্যাবর্তন করছেন, এমনটা প্রতিপন্ন হচ্ছিল যে মালদায় কংগ্রেস আবার ঐক্যবদ্ধ হচ্ছে। এই 24 ঘন্টার মধ্যে তোমার দলেরই নেতা মৌসম বেনজির নূরকে বলছেন সুখের পায়রা। কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের নেতৃত্বে গুলাম আহমেদ মীর, আমাদের সম্মানীয় পর্যবেক্ষক, বিধায়ক জম্মু কাশ্মীরের সিএলপি, তার নেতৃত্বে একটা করে তৃণমূলের উইকেট পড়বে। যত নির্বাচন আসবে তৃণমূলের উইকেট পড়বে, বিজেপি স্ট্যাম্প হারাবে, বল হারাবে, ব্যাট হারাবে। এটা খুব পরিষ্কার। তার কারণ মানুষ আর থাকতে চাইছে না। এটা তো অত্যাচার চলছে চারিদিকে। এই অত্যাচার থেকে বেরোনোর জন্য রাস্তা কোথায়? জাতীয় কংগ্রেসের কাছে। সেই জন্য জাতীয় কংগ্রেসের মূল এজেন্ডা কি এখন? যে পুরো পশ্চিমবঙ্গে তার নিজের সংগঠনকে ঢেলে সাজানো, মানুষের কাছে পৌঁছনো, প্রত্যেক দিনের মানুষের কণ্ঠস্বর হয়ে ওঠা। ঈশা খান চৌধুরী, আমাদের সম্মানীয় সাংসদ, মাননীয় সাংসদ, যেটা বলেছেন বাস্তব ঘটনা। উনি নিশ্চয়ই ইতিমধ্যে যাবেন। কংগ্রেস দল ঐক্যবদ্ধ, আলোচনা চলবে, কোনো অসুবিধে নেই। এবং মৌসম নূরকে যদি তখন দেখেন, তখন তৎকালীন তিনি যুব কংগ্রেসের সভানেত্রী, আমি ছাত্র পরিষদের সভাপতি। তখন খুব পরিষ্কারভাবে আমরা দেখেছি উনি গ্রাসরুট লেভেলে কাজ করেন, মানুষের সঙ্গে থাকেন এবং দল ঐক্যবদ্ধভাবে সম্মানের সাথে সবাইকে নিয়ে চলবে। কিন্তু আমি
এখানে রাহুলদার কাছে আসবো। রাহুলদা, 2019 সালে লোকসভা ভোটের ঠিক আগে কংগ্রেস ছেড়ে যখন তৃণমূলে যোগ দিলেন মৌসম বেনজির নূর, তাকে তো একের পর এক দায়িত্ব দেওয়া হলো। তৃণমূল সাধারণ সম্পাদক, মালদা জেলার সভানেত্রী, তৃণমূলের রাজ্যসভার সাংসদও হলেন এবং গত 29শে ডিসেম্বর মালদা জেলার কোঅর্ডিনেটরও করা হলো। কিন্তু আপনার কি মনে হয়, কি এমন হতে পারে যে হঠাৎ তিনি তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দিয়ে দিলেন? দেখুন, সেটা মৌসুম বেনজির নূর জানেন কেন যোগ দিয়েছেন, কিন্তু একটা অদ্ভুতভাবে ভাবছি, একটা কথা বলতে ইচ্ছে করছে। কিছুক্ষণ আগে আশুতোষ কথা বলছিল, আমি এমন অবস্থা হয়েছে কংগ্রেসের যে মহাশূন্যে বিলীন হওয়া একটা পার্টি, যদিও সিপিএম আসে মাঝখানে একটা কথা বলতে, কিন্তু আমি শেষ করি, কটাক্ষ করছে মৌসুমের এভাবে চলে যাবে। বলছি আমি আশুদের দল যেমন একটু আগে ভাঙন নিয়ে একটা কথা বলতে পারলো না, কারণ সিপিএম এর লাঠিটা ধরে আছে বলে। আরে কি বলছেন ভাঙন? আমরাই তো অরিন্দম বাবু জীবনে 2011 সালে পরে উনি চাকরি জয়েন করেছেন, দেখেননি কোনদিন। কিন্তু এটা তৃণমূলের দুর্বলতা নয় বলছেন, দল থেকে এইভাবে চলে যাওয়া। শেষ করে দিচ্ছেন, আমি বলবো হ্যাঁ আপনি ভালো করছেন, এটা আপনি শুনতে চাইছেন। আজকে সেই আরে কংগ্রেস একটা যার কোনো প্রসপেক্ট ভবিষ্যৎ কিছু নেই। ইন্ডাস্ট্রি মানে কেউ এলেও ওনার সেই পরিবর্তন করতে পারবেন না। আজকে দাঁড়িয়ে মৌসুম বেনজির নূর মালদায় গেছেন কি করতে, যেখানে তৃণমূল কংগ্রেসের একমাত্র দাঁড়িয়ে, আমি শেষ করি বল, একটা কথা শেষ করছি, মৌসুম বেনজির নূরই জানেন। এবং আজকে যেভাবে উনি গেছেন এত সম্মান পাওয়ার পরে, এই ভবিষ্যৎ সম্মান পেলে কেউ চলে যায়। বিমল দা, কংগ্রেসের ভেতরের ইয়ে নিয়ে আমার কিচ্ছু বলার নেই, অন্য রাজনৈতিক দল তার মতো বলবে, কিন্তু ওই গোষ্ঠী দ্বন্দ্ব সে তো নতুন কথা নয়। আমার ব্যক্তিগত একটা অভিজ্ঞতা বলি, একদিন দক্ষিণ কলকাতার নজরুল মঞ্চের পাশ দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ আমার মাথার পাশ দিয়ে 2-3টে চেয়ার উড়ে গেল। হাওড়া জেলার আমরা এক ছাত্র বলে, স্যার পালান। আমরা কেন না, এখানে কংগ্রেসের যুব ইলেকশন হচ্ছে, সেবারেই বোধ হয় মৌসুম বেনজির নূর জিতলেন। সুতরাং মারপিট খুনাখুনি কংগ্রেসের নতুন কিছু না, এগুলো দেখতে দেখতে আমরা অভ্যস্ত। পশ্চিমবাংলায় ওরা সব বলছে বিজেপি নাকি এদিক ওদিক উইকেট পড়ে যাবে। আমি খারাপ বলে বলতাম পুজো চিত কংগ্রেস শূন্যই থাকবে, ওদের গুরুত্ব দেওয়ার কিছু নেই। আমি শুধু এখানে একটা কথা বলে রাখি যে আমি শুধু দর্শকদের মনে করিয়ে দিই যে সম্ভবত 24-এর তৃণমূলের শহীদ দিবসের মঞ্চ ছিল, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে মালদার আম এবং আমসত্ত্ব দুটোই চাই 26-এর বিধানসভা নির্বাচনে। আর এখন মৌসুম বেনজির নূরে চলে যাওয়ার পরে তৃণমূল কি বলবে সেটা তৃণমূলই ঠিক করবে। কিন্তু তারই মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় এবার আর একটা চিঠি লিখেছেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে, যেখানে ফের দাবি তুলেছেন যে আপাতত স্থগিত করে দেওয়া হোক এসআইআর। কমিশনকে চিঠি লিখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কথা বলছেন, অর্থাৎ এইটা হচ্ছে তৃতীয় চিঠি মুখ্য নির্বাচন কমিশনারকে লেখা মুখ্যমন্ত্রীর। 43 দিনের মধ্যে এই তৃতীয় চিঠিটি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখছেন। তিনি বলছেন এনুমারেশন পর্বে যুক্ত ছিলেন বিএলএরা, কিন্তু তাদের শুনানিতে থাকতে দেওয়া হচ্ছে না। শুনানিতে বিএলএদের অনুপস্থিতি এসআইআর এর স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলে। পর্যাপ্ত প্রস্তুতি ছাড়াই অকারণে তাড়াহুড়ো করে এসআইআর করা হয়েছে বলে ফের অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই গোটা প্রক্রিয়া মৌলিকভাবে ত্রুটিপূর্ণ হয়ে উঠেছে বলে অভিযোগ তাঁর। এসআইআর এর আগে যথাযথ এবং কেন্দ্রীয়ভাবে কোনো প্রশিক্ষণ দেওয়া হয়নি। যে আইটি সিস্টেম ব্যবহার করা হচ্ছে সেটি ত্রুটিপূর্ণ এবং ভরসাযোগ্য নয় বলে অভিযোগ মুখ্যমন্ত্রীর। কমিশনের নির্দেশিকায় সামঞ্জস্য নেই, উল্টে পরস্পর বিরোধী এই নির্দেশিকা বলে অভিযোগ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এইসব অনিয়ম খামতি দূর যদি না করা যায় গোটা এসআইআর প্রক্রিয়া ব্যর্থ হবে। এইভাবে এসআইআর চলতে থাকলে অপূরণীয় ক্ষতি হতে পারে বলে অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।